নমস্কার। আমি আপনাদের গত এপিসোড দেখিয়ে দিয়েছিলাম রাশি কাকে বলে, নক্ষত্র কটা এবং কি কি। এই যে নক্ষত্রগুলো রয়েছে, এই 27টা নক্ষত্র, তাদের এক একজন অধিপতি হয়। তাহলে আমরা রাশি বলতে কাকে বুঝি? রাশি বলতে বুঝি যে চন্দ্র যেখানে থাকেন সেটা হচ্ছে আমার রাশি। তাহলে দশা কখন বলা হয় না? দশা যখন চন্দ্র যে নক্ষত্রের মধ্যে ভ্রমণ করেন সেই সময়টাকে, সেই নক্ষত্রটাই হচ্ছে আমাদের দশা। এবার কতক্ষণ দশা ভোগ করছেন তার উপর নির্ভর করে আমি কত বছর ওই দশাটা ভোগ্য হিসেবে পাব। কিন্তু একটা পার্মানেন্টলি একদম নিশ্চিত রূপে যে রাশি ভোগ করেন চন্দ্র, মঙ্গল, রবি, তাদের একটা মাপ আছে। যেমন রবি একটা রাশিতে থাকেন 1 মাস, আপনাদের বলেছিলাম আগেই, এবং চন্দ্র থাকে একটা রাশিতে 54 ঘন্টা। এবারে আমরা আসছি মঙ্গল। মঙ্গল তাহলে একটা রাশি কদিন থাকে? 1.5 মাস। এবারে আসছে আমাদের মঙ্গলে বুধ। বুধ থাকে একটা রাশিতে 18 দিন। এরপরে আসছে বৃহস্পতি। বৃহস্পতি একটা রাশিতে থাকেন 1 বছর। এরপরে আসছেন শুক্র। শুক্র থাকে একটা রাশিতে 28 দিন। এরপরে আসছেন শনি। শনি একটা রাশিতে থাকেন 2.5 বছর। এরপরে আসছেন রাহু। রাহু এবং কেতু দুজনেই উভয় একই রাশি ভোগ করেন 1.5 বছর। কিন্তু আমাদের এই রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এরা অ্যান্টি ক্লকওয়াইজ করছেন। এবং যখন রাহু এবং কেতু এরা দুজনেই বক্রী, বক্র আকারে আমাদের ক্লকওয়াইজ করছে। অর্থাৎ সমস্ত রাশি, যেমন আমাদের যদি আমরা ধরি চন্দ্র মেষ, তারপরে বৃষ, তারপরে মিথুন, এরম করে আসে, তাহলে রাহু এবং কেতু কেমন আসে? মেষ, মীন, কুম্ভ, মকর, এইভাবে ঘুরতে ঘুরতে আসে, অর্থাৎ ক্লকওয়াইজ। আর যে তারা বক্রী। এবং অন্য যে নক্ষত্র গ্রহরা রয়েছে তারা আসে অ্যান্টি ক্লকওয়াইজ। তা শনি এই ক্ষেত্রে ঘুরতে ঘুরতে আমাদের যে কোনো একটা রাশি ভোগ করেন 2.5 বছর। অর্থাৎ এই 2.5 বছর। এবং রবি আমাদের এখানে থাকছেন 1 মাস। 1 মাস নয়, হিসেব আগে দেখিয়েছিলাম যে 365 দিন কী করে হচ্ছেন না, 0.4 ডিগ্রি 260 মিনিট, আবার তার সঙ্গে যোগ হয়। এই যোগ হয়ে একসঙ্গে সারা বছরে বাদে সে 365 দিন 6 ঘন্টা এতে আসে। এবার পঞ্জিকা মতে প্রতি 2 বছর অন্তর একটা মাস হয় মলমাস। এই মলমাসটা কি? চন্দ্র তার নক্ষত্র পরিভ্রমণে বেরিয়ে প্রতি 27 দিন 260 মিনিটে একটা মাস শেষ করেন। তা চন্দ্রের গতির থেকে সূর্যের, রবির গতি হয়ে গেল স্লথ। এইবার তাহলে মেলাতে গেলে কি করতে দেখা যাচ্ছে যে প্রতি 2 বছর অন্তর বা বছরে 11টা দিন যোগ চন্দ্র আগে চলে যাচ্ছে। আমাদের প্রতি 2 বছর অন্তর ওই জন্য একটা মাসকে বাদ দেওয়া হয়, তার নাম হচ্ছে মলমাস। এবারে আমি আসবো আপনাদের রাশি কিভাবে বার করা হয় এবং লগ্ন কাকে বলে। এইখানে আমরা এসে গেছি এবারে ধরুন মেষ রাশি। ওই যে বললাম চন্দ্র যে রাশিতে থাকে তাকে আমরা বলি কি
যে চন্দ্রের রাশি, অর্থাৎ চন্দ্র যখন এই মেষ রাশি ভ্রমণ করছেন, এই মেষ রাশির 3টে নক্ষত্র, একটা অশ্বিনী, ভরণী আর কৃত্তিকা। এই যে একটা 3টে নক্ষত্র থাকে, 3টে নক্ষত্রে প্রতি কটা নক্ষত্র ভ্রমণ সংখ্যা হচ্ছে কত? 13 মিনিট 20 সেকেন্ড। অর্থাৎ প্রতি কটা নক্ষত্র একটা রাশিতে থাকেন 13 মিনিট 20 সেকেন্ড, তার পূর্ণমান। তাহলে এখানে যদি আমরা 30 ডিগ্রি ধরি, 13 মিনিট 20 সেকেন্ড যদি অশ্বিনী নক্ষত্র হয়, ভরণীয় ঠিক 13 মিনিট 20 সেকেন্ড, আমাদের হয়ে গেল এখানে কত? 13 দুগুণে 26 মিনিট 40 সেকেন্ড। তাহলে কৃত্তিকা নক্ষত্রের কত অংশ হবে এখানে? 30 যদি আমরা করি, 3 মিনিট 20 সেকেন্ড। অর্থাৎ 1 নম্বর নক্ষত্র হচ্ছে অশ্বিনী, সে থাকছে 13 মিনিট 20 সেকেন্ড। এর পরের নক্ষত্র 2 ভরণী, 13 মিনিট 20 সেকেন্ড। এর পরের নক্ষত্রে কৃত্তিকা, মেষ রাশির কতক্ষণ ভোগ করছেন না? 3 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত। তারপর বাকি অংশ কোথায় চলে যাচ্ছে না? এখানে এতে বৃষতে। তাহলে বৃষতে 20, এখানে এই বৃষত রাশিতে যদি আমরা এখান থেকে 13 মিনিট 20 সেকেন্ড একটা হয় নক্ষত্র, তাকে 3 মিনিট 20 সেকেন্ড এখানে বাদ দিয়ে দিলে এখানে 10 মিনিট অবধি কৃত্তিকা নক্ষত্রের প্রভাব থাকে বৃষের ওপরে। এই গেল। এবারে আমরা ধরে নিচ্ছি চন্দ্র এখন মেষ রাশিতে, বর্তমানে এখন যদি ধরে নিচ্ছি চন্দ্র এখন মেষ রাশিতে, তা আমরা এবার দেখতে হবে কোন নক্ষত্রে সে রয়েছে। অর্থাৎ প্রথম 1 নম্বর নক্ষত্র যদি অশ্বিনী ধরি, কেতুর নক্ষত্র, অর্থাৎ কেতুর দশা জন্ম হবেন। এইবারে যদি আমরা ধরি 2য় নম্বর নক্ষত্রে রয়েছে, সেটা হচ্ছে নক্ষত্র ভরণী, সে শুক্রের নক্ষত্র। এইবারে আমি চলে আসছি কৃত্তিকা নক্ষত্রে। কৃত্তিকা নক্ষত্র হচ্ছে রবির অধিপতি, তার রবির দশায় তার জন্ম হবে। এইবারে আমাদের সূর্য, এবার আমরা কোন মাস ধরে নিই, কোন মাসের মধ্যে ধরে বৈশাখ মাস এখন বর্তমান যেটা চলছে, তা রবি এখন এখানে রয়েছে, রবি এখানে রয়েছে। রবি যখন এথায় রয়েছে পরিভ্রমণে দিনমানে, তিনি এসে আবার মিনে শেষ হন। রবি যেমন একটা মানে বাৎসরিক গতি রয়েছে, তেমনি রবির একটা আহ্নিক গতি হচ্ছে। সারা দিনে তিনি ঘুরতে ঘুরতে উদয় হন, আবার অস্ত চলে যান। সেই রবির যেখানটাতে আমার জন্ম সময় হিসেব অনুযায়ী আমার রবি কোথায় ছিল, সেই অনুযায়ী লগ্ন হবে। তাহলে আমরা কি বলছি? আমরা বলছি রবি যেমন একটা বাৎসরিক গতি রয়েছে, তেমনি রয়েছে একটা আহ্নিক গতি, মানে সারা দিনে রবি ঠিক ওইভাবেই ঘোরে। ঘুরতে ঘুরতে রবি যখন যে রাশিতে থাকেন সেইটা হচ্ছে লগ্ন। অর্থাৎ রবি যেখানে থাকে সেইটা লগ্ন নয়, রবির আহ্নিক গতি অনুসারে, রবির আহ্নিক গতি অনুসারে রবি যখন পরাক্রম বেগে এগিয়ে আসে, যেখানটাতে রবির ছায়াটা থাকে সেই অঞ্চলটার নাম হচ্ছে লগ্ন। অর্থাৎ আমি যদি ধরে নিই এখন চন্দ্র রয়েছে মেষ রাশিতে, রবির উদয় হয়েছে মানে মেষ থেকে বৃষতে, এবং রবি আজকের আহ্নিক গতি অনুসারে চলে এসছে ধনুতে। তাহলে আমার হয়ে গেল মেষ রাশি ধনু লগ্ন। তাহলে আমার হয়ে গেল মেষ রাশি ধনু লগ্ন। এইবার এই লগ্নকে আমরা 1 ধরে নিই। 1, এই লগ্ন মানে হচ্ছে 1 বা তনু ভাব। এবার এই তনু ভাব থেকে আমরা কি করি, এই 1, 2 দ্বিতীয়, এটা ধনভাব, এটা ধনভাব। তৃতীয়টা হচ্ছে সহজ ভাব। এই সহজ ভাব থেকে আমাদের আসে
ভ্রাতৃত্ব এবং আমি কেমন লোকের সঙ্গে মিশতে পারবো না পারবো, অবশ্য পরে আসছে বিশদে আসবো। এবার চতুর্থ ভাব, এই চতুর্থ ভাব এই হচ্ছে চন্দ্র পঞ্চম ভাগ। এইবার চলে আসে ষষ্ঠ, সপ্তম ভাব, এবারে অষ্টম ভাব, এবার নবম ভাব, এবারে দশম ভাব, একাদশ ভাব, এবার হচ্ছে দ্বাদশ ভাব। তাহলে এই একটা ভাব যেটা আমি ধনুলগ্ন থেকে আমি বার করে নিচ্ছি, ধনুভাব আমার এটা সহজ ভাব, এটা বন্ধু, শিক্ষা, মাতৃভাব। পঞ্চম ভাব হচ্ছে জ্ঞান এবং স্মৃতিশক্তি, এখান থেকে পঞ্চম ভাব নিয়ে আসা হয়। এইবারে চলে আসছি ষষ্ঠ ভাব। ষষ্ঠ কিন্তু একটা ভাবের যেমন শত্রু তেমন এই ভাবটা আমাদের শরীর। এবার সপ্তম ভাব বা জায়া ভাব, জায়া ভাব। এরপরে হচ্ছে অষ্টম বা নিধন ভাব। এই নিধন ভাবের পর চলে আসছে নবম ভাব, এটা আমার ভাগ্য। ভাগ্যকে আমরা দুটো ভাগে ভাগ করেছে, নবম এবং দশম। একটা প্রাপ্য কৃয়কর্ম এবং আমার নিজের কর্ম, এটা হচ্ছে দশম ভাব। এবার হচ্ছে একাদশ ভাব। একাদশ থেকে আমাদের কি আসছে? আয়। আমরা যখন আয় করি, রোজগার করি, এই ভাবটার উপর নির্ভর করে। তারপর দ্বিতীয় চলে আসছে এটা মানে দ্বাদশ ভাব। দ্বাদশ ভাব হচ্ছে আমাদের ব্যয়। আমরা এই ওপরে কার দৃষ্টি আছে, কার কিরম আছে। এবার শুধু এটা না, এবার সঙ্গী ভাব, সঙ্গিনী ভাব, জায়া, অনেক কিছু এর উপর নির্ভর করে। আমরা পরে আরও ডিটেলস আসবো। এইবারে এই যে রাশিচক্র, এই রাশিচক্রকে লগ্নকে যদি এক ধরে, এই লগ্ন এক, এবার এই 1 2 3 4 চতুর্থ ভাব, এইবার হচ্ছে সপ্তম ভাব, এই দশম ভাব। এই ভাবগুলোর নাম হচ্ছে কেন্দ্র। কেন্দ্র অর্থাৎ লগ্ন, চতুর্থ, সপ্তম আর দশম, এই ভাবটাকে বলা হয় কেন্দ্র ভাব। বুঝছেন? আবার আমি বলছি, লগ্নকে যদি এক ধরে নিই, লগ্নকে ধরে লগ্ন, চতুর্থ, সপ্তম, দশম, এটা নাম হচ্ছে কেন্দ্র ভাব। এরপরে আসছে এই লগ্নকে এক ধরে লগ্ন, পঞ্চম এবং নবম ভাব। নবম ভাব, এই নবম ভাব, লগ্ন, পঞ্চম এবং নবম, এই ভাবটার নাম হচ্ছে ত্রিকোণ। এবার জেনে রাখুন, ত্রিকোণ, একটা ত্রিকোণ আর একটা হচ্ছে লগ্ন। তাহলে বাকিগুলো কি? অর্থাৎ দ্বিতীয়া এবং তৃতীয়া, এটা হচ্ছে পরফন। দ্বিতীয়া এবং তৃতীয়া হচ্ছে পরফন, আর বাকি সব অ্যাফিন্স। অর্থাৎ এদের প্রয়োজন অতটা নেই, কিন্তু খুব বিষাক্ত। তাহলে আমরা এবারে যখন চলে আসলাম কেন্দ্র, অর্থাৎ কেন্দ্রতে দেখতে হবে কেন্দ্রাধিপতি। কেন্দ্র সর্বদা জেনে রাখুন, কেন্দ্রে যদি কোনো পাপগ্রহ থাকে, কেন্দ্রে যদি কোনো পাপগ্রহ থাকে সেটা খুব শুভ। বিশেষ করে দশম ঘরে, দশম ঘরে যদি কোনো পাপগ্রহ থাকে, রাহু, কেতু, তাহলে মনে করবেন খুব শুভ। এইবারে আমরা চলে আসছি ত্রিকোণে। ত্রিকোণে যদি কোনো পাপগ্রহ থাকে সেটা প্রচণ্ড মারাত্মক ক্ষতি করেন, এবং ত্রিকোণস্থ অবস্থায় যদি কোনো শুভগ্রহ থাকে তারা আমাদের খুব শুভ করে। তাহলে আমরা জানবো কোন ঘরে কী করে যে কে পাপ, কে শুভ, কে অশুভ। আমরা আজকে এটা থাকবে, বা এটা ভালো করে লিখে নিন, মুখস্থ করবেন। পরবর্তী এপিসোড যখন আমরা আসব, এবার কোন গ্রহর রূপ কেমন, কোন নক্ষত্রের কী সহজ উপায়, এবারে কোন নক্ষত্র পাপ, কটা ভাগে তাদের ভাগ করা হয়েছে,
তখন কিন্তু আপনাদের এইটা জেনে থাকলে সুবিধা হবে। আজকের মতো শেষ করলাম, নমস্কার।